ফোন আছে, মোবাইল গ্রুপে অ্যাড হয়েছো? আচ্ছা, এই যে খাতায় লিখে না পারলে ইউটিউবে সার্চ করবা SSCCDC, দেখে নাও। বকো না তো, ব্যাগ কোথায়? ব্যাগ সামনে দাও, আসবে না, ব্যাক সাইডে রাখো। লিখেছো? এখানে সার্চ করবা, দেখবা যে সার্চ করবা, চ্যানেলে যেতে হয়, যে ভিডিওতে ক্লিক করে সব ভিডিও দেখা যাচ্ছে, জানো তো? ওখানে দেখবে তোমাদের ক্লাসের নাম কি, ক্লাস 7। ক্লাস 7 বলে আগের দিনের যে ক্লাসটা আছে সেটা দেখে নেবা। আগের তারিখ যত ছিল তারিখ অনুসারে দেখবে। কে কেন নড়েও না, বোর্ড দেখা যায় না। হ্যাঁ, অঙ্ক না, অঙ্কের এই যে নোটটা পড়ালাম আগের দিন, এই নোটের হচ্ছে একটা অধ্যায় আছে, অধ্যায়টা বার করো। অধ্যায় 20 বোধহয় না? অধ্যায় 20 বার করো। কিন্তু বেশিরভাগ ছেলেমেলে যে পড়া মুখস্থ করে না, খুব বাজে বিষয়। পরের দিন না, দিনের কাজ দিনে করতে হবে। তোমাকে যদি বলে দুর্গা পুজোর আনন্দ তোমাকে কালী পুজোর মধ্যে দেওয়া যাবে? সম্ভব না। কোশ্চেন তাই? আচ্ছা রিজু, ওটো তো ওই সিঁড়ির লাইটটা বন্ধ করে দাও। ওটা বোর্ডে সুইচ আছে, ওটা দেখো একদম নিচে বাঁদিকে সুইচ। আগের বছর একটুখানি মার ছিল, এখন ঠিকঠাকই আছে। বোর্ড আগের বছর বোর্ডটা বডি হয়ে গেছে। আচ্ছা বার করো 239 পাতা। 239 পাতা বার করো, কথা বলো না। আচ্ছা 239 দেখো, কোশ্চেনে সুন্দর করে ছবি আঁকা আছে। 1 নাম্বার কোশ্চেন, আচ্ছা প্রথম 1 নম্বরে যে কোশ্চেন গুলো আছে না, 1 নম্বরে দেখো একাধিক ছবি দেওয়া আছে, তাই তো? তোমরা কাজ করো, ছবির নিচে ABCD বা রোমানে, আচ্ছা ABCD লিখে নাও, ছবিগুলোর নিচে ABCD করে লিখে নাও বইতে। এই যে আরে ABCD, ABCDE, হ্যাঁ এই পর্যন্ত লিখে নাও। হয়েছে সবার? আচ্ছা এখন তো বলছে নিচের ছবিগুলোর মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি, বলো। তুমি বলবা। A নাম্বার ছবি কি চতুর্ভুজ? না, ওটা বৃত্ত। তাহলে A হচ্ছে বৃত্ত। আচ্ছা B, তুমি বলো দীপিকা, B নাম্বার ছবি কি চতুর্ভুজ? উত্তর হচ্ছে হ্যাঁ, B নাম্বার ছবি হচ্ছে চতুর্ভুজ। এখানে শেষ না, এই এই চতুর্ভুজের নাম কি হবে তুমি বলবা দীপিকা, এই চতুর্ভুজের নাম কি? ছবি থেকে বলতে হবে। চতুর্ভুজের বৈশিষ্ট্য দেখো, কি বৈশিষ্ট্য আছে? উপরের বাহু আর নিচের বাহু দেখো সমান্তরাল, আর অন্য কোনো মিল পাওয়া যাচ্ছে না। এরকম চতুর্ভুজকে কি বলে? ট্রাপিজিয়াম, শুধু ট্রাপিজিয়াম। সি এরটা রিমি,
বলো এটা চতুর্ভুজ হ্যাঁ কি না? 3 নম্বর ছবি চতুর্ভুজ নয়। চতুর্ভুজ কাকে বলে? ভুজ মানে কি বাহু, আর চতুর মানে কি? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, এই চতুর্ভুজ কাকে বলে? আরে ওকে জিজ্ঞাসা করে ছাগলের মতো উত্তর দিচ্ছে কি করতে? চতুর্ভুজ কাকে বলে? হ্যাঁ, যে যে বহুভুজের 4খানা বাহু তাকে বলা হবে কি? চতুর্ভুজ। বলো নিমি তাহলে চতুর্ভুজ হ্যাঁ কি না? ছবি আছে এইটা, কটা বাহু আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে এটা চতুর্ভুজ। হ্যাঁ, তাই এত সময় লাগে নাকি বলো? আচ্ছা বলো এই চতুর্ভুজের নাম কি হবে? বলো ডিম্বি, বলো এই চতুর্ভুজের নাম কি হবে? মনে মনে বললে হবে না, জোরে বলতে হবে। এই পাশে হ্যাঁ সব বলে ফেলো। সামান্তরিক কাকে বলে? বলো, সেটা পড়ে আসেনি, ছবিও মনে নেই, তাহলে আর কি হলো? এই বলো এর নাম কি? ট্রাপিজিয়াম। দেখো শুধুমাত্র উপরের বাহুটা নিচের বাহুটা সমান্তরাল, এদের দৈর্ঘ্য সমান না। এর উত্তর হচ্ছে কি? ট্রাপিজিয়াম। না পড়লে কি করে পারবা? এরপরে কি হবে কদিন পরে গিয়ে? বলো দাদা তো অঙ্ক করে আমি বুঝতে পারি না। তুমিও পড়োনি, তাহলে আর কি হলো? এর সামান্তরিক এরকম হয়? বিভ্রান্ত করবে আবার। এখন পড়বে না, কদিন পরে বলো দাদার কাছে তো গেলাম, দাদা তো নিজের মতো বুঝিয়ে চলে যায়, আমি তো বুঝতেই পারি না। মুখস্থ করবো তো ফার্স্টে, তারপরে তো বুঝতে পারছি। করার নেই কিছু। তোমার কি মনে হয় আমরা সব মুখ বুঝতাম? হরিশ্চন্দ্র ছিলাম আমরা। আরে তোমার বয়স করে আমার বয়স করে ক বছর ধরে পড়াশোনা করছি একটা বিষয় নিয়ে। ওটা না, ওটা বিষয় আছে, কিছু কিছু জিনিস মানুষ নির্দিষ্ট সময় বুঝতে পারে না, সাইকোলজির পার্ট। ফালতু বকো না। ডি এর কোশ্চেন দেখো, ডি এই ডি হচ্ছে তোমার, বলো এটা চতুর্ভুজ হ্যাঁ কি না? এই বলো তো শোন, ও কি বললো উত্তরে? হ্যাঁ না না বলেছে? হ্যাঁ বলেছে। কোনটা গো? কোন কোশ্চেনের উত্তর? ডি এটা আছে, ঠিক আছে। আর তাহলে চতুর্ভুজ বললে হ্যাঁ ঠিক আছে, এর নাম কি বলো? ঠিক, বর্গক্ষেত্র। না তুমি না। এবার স্বর্ণদীপ ইয়েরটা বলো। চতুর্ভুজ হবে, ঠিক। নাম কি? আয়তক্ষেত্র। আচ্ছা, যারা যারা আজকে চতুর্ভুজকে চিনতে পারলে না, দেখবে যে তোমাদের নোটে এবং বইতে দু জায়গাতে এই যে তাকাচ্ছি না, এই যে ছবিগুলো আছে, অন্তত ছবিগুলো থেকে বুঝবে যে কোনটা কি নাম। কাকে কি বলবো, এক কাঠি উপরে। আচ্ছা এবার সায়নের এফেক্টটা বলো, চতুর্ভুজ হ্যাঁ কি না? চতুর্ভুজ কাকে বলে? তাহলে বলে 4খানা বাহু আছে কি নেই? 4টে বাহু থাকলে চতুর্ভুজ। হ্যাঁ, কোন কোশ্চেন? কাইডের ছবিটা এরকম, মানে এই দুটো বাবু বড়, এই দুটো বাবু ছোট হয়।
একটু এইগুলো একটু বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে কিন্তু অঙ্ক বুঝতে পারবো না। আমি আবারও বলে দিচ্ছি। ও তোমাদের তো সিলেবাস তো পাল্টে। হ্যাঁ পাল্টে যাবে, নিউ সিলেবাস তোমাদের। এই তো সামনের বার থেকে নিউ সিলেবাস, 8 না 9 থেকে। 8 ওল্ডই আছে, 8 পর্যন্ত সেমিস্টার চালু হয়নি তো। চেঞ্জ হয়ে যায় না তো, এবার হচ্ছে। তোমাদের সুবিধা আছে, তোমরা বেঁচে গেলে। কেন বলো তো, যারা মনে করো একদম প্রথমবার পড়বে না, প্রথমবারে খুব ঝামেলা হয়। যদি সায়েন্সের সাবজেক্ট কম হয়, আর্টসে বেশি হয়। সিলেবাস চেঞ্জ করে দেয়, কোশ্চেন প্যাটার্ন হট করে চেঞ্জ করে দেয়। মানে বোর্ড বলবে যে সিলেবাস হয়ে গেছে, সেমিস্টার হবে, এদের বলবে না যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন। তুমি ঝেড়ে এমসিকিউ পড়ে গেলে বলে এই তো সব 2 নম্বরে আসবে, তাহলে আবার কি হলো? এই হচ্ছে সমস্যা। এরকম ক্লাস 11 12 এ 11 এ ফার্স্ট সেমিস্টার হলো, তা 11 এ সব কোশ্চেন এমসিকিউ। 9 এ তাহলে এমসিকিউ হবে আশা করছি, কারণ সিলেবাসটা ম্যাচ করে। 8 এ তো হবে না, 8 এ সেমিস্টার, 8 এ সিলেবাস সেম আছে। কি যায় 9 এ তো এগুলো থাকবে না স্যার, 8 পর্যন্ত। আচ্ছা 2 এর পরে যাই হোক করে নিয়ে যাও, ওই লোকের অত যোগ্যতা নাই, মানে একটা লিমিট আছে, লিমিটেশন আছে, বুঝছেন? হবে না। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে এই শুভ্র 2 এর 1 সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান আর অসমান, উত্তর কি হবে? দেখা যাক। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়াম এরকম হয়, এই উপরের দুটো বাহু কি উপর না নিচের বাহু সমান্তরাল, আর এই দুটো বাহু দৈর্ঘ্য সমান। যদি হয় তাহলে কর্ণ দুটোর মাপও কি হবে? সমান। তাহলে অ্যান্সার হচ্ছে সমান, ঠিক। দেখো তো কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ হবে। কি চেষ্টা করো আঁকার, তাহলে বুঝতে পারবা। যদি তুমি নাই চেনো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে কি করে হবে? ছবিতে এঁকে এঁকেই চিনতে হয় নাকি? আচ্ছা 2 এরটা হচ্ছে, আচ্ছা অরিজিতের কাছে আসছে, অরিজিৎ থেকে একদম বাইরে। হ্যাঁ পেন দি। ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তার ড্যাশ হবে। ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলা হবে? অয়ন বলো কি বলা হবে? সামান্তরিক। এই যে এই শোনো, ট্রাপিজিয়াম এরকম তো, মানে উপরের বাহু আর নিচের বাহু তো সমান্তরাল ছিলই, শুধু দুটো সাইডের বাহু সমান্তরাল ছিল না, দুটো সাইডের বাহু সমান্তরাল করে দিলাম, তাহলে ছবিটা কেমন হচ্ছে? সামান। হ্যাঁ সামান্তরিক কি লেখা আছে বলো? হ্যাঁ ও আচ্ছা, তাহলে তাহলে বলো একটা চতুর্ভুজ আঁকি আমরা, যে কোনো চতুর্ভুজ হতে পারে। তাহলে এই হচ্ছে চতুর্ভুজ, এটা কি, এর নাম কি? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? ঠিক। তা আমরা এটাও বলতে পারি যে যদি সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান করে দেওয়া হয় আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে দেয়, তাহলেও সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। মুখস্থ করে লিখবা। বলছে আমার তো ঠিক করা আছে, ঠিক করা আছে আবার কি? যেটা দেওয়া আছে ঠিকই আছে, কোনো ভুল নেই। যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো, তুই বুঝতে পারো নি? এ বাবা, এটা বিপরীত বাহু বসে সমান্তরাল আছে তো, সামান্তরিক বলছি। তাহলে এরকম যদি একটা চিত্র আঁকি, একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র কি সামান্তরিক হবে নাকি হবে না? উত্তর হচ্ছে হবে। কেন হবে বলো? কারণ এই বিপরীত বাহুগুলো সমান্তরাল। বলো চতুর্ভুজে বিপরীত বাহু সমান্তরাল হলে সামান্তরিক হচ্ছে তো নাকি হচ্ছে না? হচ্ছে তো, তাহলে চিন্তা করছো কেন? দেখ ঠিক আছে, তুমি তোমার মতো বললে, তাহলে উত্তর হচ্ছে সামান্তরিক। 3 এবার হচ্ছে কার হবে কোশ্চেন? তোমার হয়ে গেছে।
সহিষ্ণু ও তো ওইখান দিয়ে যাবে করবো। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর তিনেরটা সামান্তরিক বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। ঠিক। ছবি কিন্তু মাস্ট, ছবি না মনে আসলে পরীক্ষায় কিচ্ছু বুঝতে পারবো না। দীপবাবু চারটা সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র না রম্বস? এটা হচ্ছে আয়তক্ষেত্র। তার প্রশ্ন হচ্ছে রম্বস কেন হবে না? বলো রম্বস কেন হবে না? কারণ রম্বসের কোণ 90 ডিগ্রি হয় না, পরিষ্কার কথা। 90 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র না, বর্গক্ষেত্র হয়েছে। মানে সবই সামান্তরিক, বিভিন্ন সামান্তরিকের বিভিন্ন নাম। যেমন দেখো সবাই ছেলে, মানে এইগুলো তিনটে বাদ দিয়ে সবাই ছেলে, সবার সম চন্দ্রবতী সবার সেম, চোখ কান নাক সব সেম। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, তোমার নাম অরিজিৎ, ওর নাম অয়ন, আমার নাম ছবি। আর ঘোষ মোষ বাদ দাও, নাম আলাদা। মানে জিনিসটা কি বলতো, সবাই সমান্তরিক কিন্তু নির্দিষ্ট সামান্তরিকের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে বলে তাকে আলাদা নাম দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে ভিয়েরটা, এই তুমি পেছনে, না না শোন, চতুর্ভুজের ড্যাশটি কর্ণ, এটা চতুর্ভুজ মনে নেই, ওটা চতুর্ভুজের কপিস কর্ণ হয়। হ্যাঁ তুই কর্ণ চেনো তো? এই যে এ থেকে দেখো, এ থেকে আমরা বি জুড়তে পারি। আমরা যখন এখানে লিখবো এ বি সি ডি, মানে পরপর তো আছে, পরপর না, একটা বাদ দিয়ে। তাহলে এ থেকে বি বাদ দিয়ে এর পরেরটা কি সি, এ থেকে সি জুড়বো, আর এর থেকে দেখো ডি জোড়াই আছে, আর বি থেকে বি এর পরেরটা হচ্ছে এ হচ্ছে, তাহলে বি থেকে এ জুড়বো না, বি থেকে এরপরে ডি, তাহলে ডি জুড়বো। তাহলে এই একটা কর্ণ পেলাম, এই একটা কর্ণ পেলাম, কটা কর্ণ কটা হলো? দুটো। তাহলে চতুর্ভুজের কর্ণ হচ্ছে দুটি। এই শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে। রিয়াই ঈশান, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। রম্বস, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে, উত্তর কি হবে? এই যে এখানে কোণটা কত ডিগ্রি? বুড়ো উঁচু করলে হবে না, উত্তর দিতে হবে 90 ডিগ্রি। উত্তর হবে কি সমকোণ, 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ও ভুরু উঁচু করছে। আচ্ছা এরপরে চলে আসি ভি ডবল আই, কার হবে সবার শেষ? তাহলে আবার অরিজিৎ। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। হ্যাঁ এই চ্যাপ্টার হোমওয়ার্ক আজকে তো জ্যামিতি করাবো তো, অথবা এটা শেষ করে বিজ্ঞান পড়াবো। না আর পরীক্ষা নেবো, অনেক পরীক্ষা হয়েছে। হ্যাঁ পরের দিন একটা কাজ করতে পারে, আজকে তাহলে এইখানে আর পড়া দেবো না, বলতে পারে আরেকটা কথা, আগে আগামী ক্লাসে এই যে পড়াটা ছিল সেই পড়াটাই থাকবে, নোটটা মুখস্থ করে আসবে, এইটুকুনি বলতে হবে, যে বিজ্ঞানটা পড়া দেবো। কোথায় গো? এই একটুখানি দাঁড়াও। হ্যাঁ কার ছবিতে নাম দেয়নি, কই দেখি। দাও দাও দাও, কি সাবাস, তাই তো। হ্যাঁ এখানে তো নাম দেওয়ার, নাম দিতে হবে, নাম দাও নাম দাও, নাম দাও। হ্যাঁ 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 দাঁড়াও আমি এটা লিখে রাখি। ক্লাস 7 অধ্যায় 20 এর আসল নোটে কুব্জ আর অকুব্জ বহুভুজের ছবিতে এ বি সি ডি নামকরণ করতে হবে। এটা লিখে রাখলাম, এগুলো হচ্ছে কাজের লিস্ট, ও একটা করে কাজ লিখে রাখলাম।
ও লিস্ট করা থাকে একদম ফটাফট, লিস্ট করা থাকলে মনে পড়ে না কি কাজ। এটা মানে যে কোনো কাজে না দুটো দিক থাকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে অল্প কিছুই থাকে, তার পিছনে ব্যাক এন্ডে অনেক কিছু থাকে। আমার দুটো ভিডিও চলে আসে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আচ্ছা ভিডিও বলায় চলে আসে, দেখো বলছে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর অসমান না সমান? এই উত্তর কি হবে? সমান। দেখো বিপরীত বাহু কি, উপরের বাহুটা বিপরীত থেকে, নিচের বাহুটা উপরের বাহু নিচের বাহু দৈর্ঘ্য কি সমান? আচ্ছা ডান পাশের বাহুটা আর বাম পাশের বাহুটা কি সমান? এর উত্তর হচ্ছে কি সমান। আচ্ছা ভি ডবল আই হয়ে গেল ভি ট্রিপল আই। আচ্ছা এই সাইডে ঢোকা হয়ে গেছে, ওই সোনার চাঁদ গুলো এগুলো সব ঢোকা হয়ে গেছে। ওই মহাশয় টুকছে, টুকে নাও তাহলে। ও হয়ে গেছে, আমার আগে আগে চলছে, তুমি ঢুকেছো? কি বললো? ভি ট্রিপল আই, আচ্ছা ঠিক আছে। রম্বস এক বিশেষ ধরনের, তোমার না না ও একে তাহলে বেশি কোশ্চেন ধরা হয়ে গেছিল আগের বার, তোমারটা শুরু করতে। তুমি বলো রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র নাকি সামান্তরিক? বর্গক্ষেত্র হবে না কেন? কারণ বর্গক্ষেত্র ফিক্সড, বর্গক্ষেত্র মানেই হচ্ছে ওর কোণ 90 ডিগ্রি হতে হবে, কিন্তু রম্বস বা সামান্তরিক মানে কি কোণ 90 ডিগ্রি হতে হবে এমন কোনো মিনিং আছে? নেই। রম্বস আমার রম্বস মানে কি চারটে বাহু আমার সমান করণীয় কথা, আর এই দুটো কোণ মানে বিপরীত কোণগুলো সমান করে, এটা রম্বস হয়ে গেল। আমি রম্বসকে আইটে গোটাও করতে পারি, নিমকির মতো দেখাতে পারি, তাহলে এটা কি রম্বস হয়ে গেল, তাই তো? দেখো এটা যদি একটু সোজা করে আগে দিলে এটা সামান্তরিক কি হয়ে গেল, সেম জিনিস। কিন্তু যদি বর্গক্ষেত্র হয় এটা ফিক্সড, বর্গক্ষেত্রের প্রত্যেকটা গায়ে আওয়াজ করে না, 90 ডিগ্রি হতে হবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি হতে হবে, এই কারণে রম্বস হচ্ছে একটা কি হবে সামান্তরিক, তাই না? কি করাবো? প্যারাটিক্যাল, প্যারাটিক্যাল। আচ্ছা এরপরে আইএক্স রিমি, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে, ছেদ করে না। আচ্ছা সামান্তরিক আগে আঁকতে হবে, তাহলে এই যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ খুব ভালো হয়েছে। স্কুলের বই এগুলো আসবে, হ্যাঁ 5 মার্কে আসবে দেখবো। ফাইনাল পরীক্ষা 70 হবে তো, কোশ্চেন কই, শর্ট কোশ্চেন দেবে বেশিরভাগ। দেখো তো এখন অঙ্ক শেষ হলো না বলছে পরিবেশ করাবো না। মেইন প্রবলেম হচ্ছে এটাই, রবীন্দ্রনাথ এই কারণে স্কুলে পড়তে হতো না। ধরো বাংলা পড়াচ্ছে, বাংলা মনে করে যে পড়াচ্ছে তার থেকে রবীন্দ্রনাথ এমনি ভালো বোঝে, তো ওকে যদি এখন হলো বলে আমার মতো করে বোঝো, ও কেন বুঝবে কি বলো? ওই জন্য স্কুল ছেড়ে দিয়েছিল। স্কুলের বাধা ধরা সম্পদ জীবন ভালো লাগে না, কিন্তু না বাবা না না ওইটা না, কিন্তু কিন্তু প্রবলেম কোথায় শোনো, এবার শোনো রবীন্দ্রনাথের দাদু ছিল জমিদার, বড় ব্যবসায়ী ছিল, ওই জন্য রবীন্দ্রনাথ, আচ্ছা
তবে রবীন্দ্রনাথ এর থেকেই টিউশন ব্যবস্থা চালু হয়, হোম টিউশন, গৃহ শিক্ষক, তাই না? এই রবীন্দ্রনাথ পেরেছিল একটা কারণ, ওর বাড়িতে মানে সেই ক্ষমতাটা ছিল যে স্কুলে না পাঠালেও আমরা বাড়ি বসে মাস্টারমশাইদের পড়িয়ে নিতে পারবো, ধনী ব্যক্তি ছিল। ব্যাপারটা কি বলতো, দুটো কথা আছে, কেউ চাকরি করতে আছে, কেউ পড়াতে আছে, দুটো পার্থক্য, তাহলে লাভ কি? আচ্ছা হ্যাঁ, স্কুলে না, স্কুলে যারা যারা চাকরি করে সবাই যথেষ্ট শিক্ষিত, ওদের ডিগ্রি প্রচুর, তা ভেঙে তো বলতে হবে। প্রবলেম শোনো, এটা বলে তোমাদের যে এডুকেশন সিস্টেম না, এই সিস্টেমটা তৈরি হয়েছে, মনে রাখো যে কোনো সরকারি সিস্টেম তৈরি হয়েছে একদম মানে 100% মানুষের জন্য, মানে কিছু মানুষ উপর ধরো 1 থেকে 100 চলে এলাম, তাহলে মনে করো 1 মানে গিয়ে এরা পড়াশোনায় খুব ভালো, 100 মানে এরা পড়াশোনা আরো ভালো, রোল নাম্বার হিসেবে বলছি। এবার শোনো, সরকারের চিন্তা এখানে কি করে এই অংশটাকে আমরা তুলে ধরবো। সরকার কোনদিন বলেছে ওই ছেলেটা ফার্স্ট বয় ছিল, ওকে সায়েন্টিস্ট বানিয়ে দিয়েছে, বলেছে? বলবে যে ওই গ্রামে ওরা খেতে পেত না, ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওখানে জল ছিল না, জলের ব্যবস্থা করা হয়েছে, ওই স্কুলে রং ছিল না, রং করে দেওয়া হয়েছে, মানে ওরা বলছে মানে না না, আমি 1 থেকে 100 জনের কথা বললাম। সরকারের চিন্তা হচ্ছে পুরো সম্পূর্ণটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এবার যারা পড়াশোনা পারে, পরিষ্কার কথা, যারা কোনো জিনিস বোঝে তাদের জন্য কিন্তু স্কুল না, স্কুলটা হচ্ছে যারা পারে না তাদেরকে তুলে ধরার জন্য, যেন তারা পিছিয়ে না পড়ে, যেন না যেন তারা পিছিয়ে, নাহলে তো যদি 8 পর্যন্ত পাস ফেল থাকতো, এখানে হাফ ছেলেগুলো থাকতো। আমাদের সময় যখন আমরা যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে পাস ফেল উঠে যায়, তখন হলো কি একটা ছেলে পড়তো, মানে ওর লস হয়ে গেছে ব্যবসায়, ও 3-তে পড়তো, যখন পাস করতে পারেনি আবার 3-তে রেখে দিয়েছিল, আমরা পড়ে উঠে 5-এ স্কুলে পড়তাম, এই ছিল একটা পরিস্থিতি। কিন্তু এখন 8 পর্যন্ত পাস করেছে, এই চিন্তা যে 8 পর্যন্ত ছেলে পেলে মোটামুটি অ শিখে যাবে, পাস করে যা, তারপরে ওর বুদ্ধি হয়ে যাবে, ও তখন একটু পড়াশোনা করবে, এটা হচ্ছে সরকারের চিন্তা। মানে এটা মানে দেখবা যে আগেকার দিনে দাদু অথবা অনেকে বাবা মাও থাকতে পারে, হয়তো মাধ্যমিক পর্যন্ত পাস করতে পারেনি, আগেকার দিনে শুনবা বাবা মা হতে পারে বা রিলেটিভ অনেকে হতে পারে যে তখন যখন পাস ফেল ছিল, হয়তো অনেকে 4 পাস করতে পারেনি, বলতো না জোন খাটতে হতো, ছিল দেখো বলে আমরা আগে মাঠে, আর পড়তো না, তা কি করবে, মাটিতে থাকতে হবে, আর তো অপশন নেই তখন, তখন তো এখনকার মতো কাজের অপশন ছিল না, ওই তো। আর তখন হয়তো টিউশন ব্যবস্থা ছিল না, শিক্ষিত মানুষের সংখ্যা অনেক কম ছিল, তা ঠিক আছে, এখন নামে শিক্ষিত আছে, কাজে নেই, কি আর করে। হ্যাঁ, আচ্ছা সবথেকে বড় বিষয় কি বলতো, যারা মনে করো গরিব করে, মানে হয়তো তোমরাও আর কি একই হয়তো, কি ধরো 8 পর্যন্ত যদি পাস ফেল থাকতো, হয়তো তোমরা এতদিন পর্যন্ত 7-এ উঠতে পারতো না, হয়তো এতদিন প্রাইমারি স্কুলেই পড়তে লুঙ্গি পড়ে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বড় এত বড় বড় ছেলে দেখা হলো বাবা ছেলে একসঙ্গে পড়ছে ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, সবাই না, আমি বলছি 50% এর কথা বলছি। আর তখনকার কোশ্চেন এরকম হতো না যে এই পড়া এর ভেতর থেকেই দেবো, বলতে পড়ে আসো, কোশ্চেন আমার মনের মতো হবে। হ্যাঁ, তাহলে যাই হোক, সেই ব্যবস্থা এখন নেই, সরকার বুঝতে পেরেছে যে সিস্টেমটা চেঞ্জ করার দরকার, ভালো। এবার চলে, আচ্ছা আরো এবার শোন, 9-এ ছেলেগুলো ফেল করে, ব্যাপারটা হচ্ছে কি বলতো 9-এ, এবার শোনো 8 পর্যন্ত তো পাস করে দিল ছেলে পেলে, তাহলে এখন তো 8 পর্যন্ত মোটামুটি সবাই পড়াশোনা করছে, 2-1 বাদ, ওদের যাদের এইটুকুনো ধৈর্য নেই যে তুলে দিচ্ছে তাও স্কুলে যাবো না বা পড়বো না, তাদের জন্য কিছু করার নেই সরকারের, সাধারণ ব্যাপার। কিন্তু 9-এ উঠার পরে ছেলেপিলে কি করছিল,
সাতখানা সাবজেক্ট, কেউ তো অঙ্কে খারাপ হতেই পারে, কি অনেকে অঙ্ক মাথায় ঢোকে না, অঙ্ক দেখলেই জ্বর চলে আসে, হতে পারে। তো সেক্ষেত্রে কি হলো, তারা 9 অঙ্কে ফেল করে যেত। তো এই কারণে যে নতুন যে সিলেবাসটা করলো এনইপি 2020, ওরা বললো যে দেখো পড়াশোনা আমরা সহজ করে দিচ্ছি, ডিগ্রি তোমরা সহজে পাবো, কিন্তু কাজ করতে হবে স্কিলের উপরে। মানে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছি, তুমি সোনার চাঁদ বলে দাঁত বার করতে করতে পাস করে গেলে খুব ভালো কথা, কিন্তু শোনো না, সহজ পরীক্ষা প্রশ্ন করেছে এর মানে এই না তুমি 6 মাসের মধ্যে 1 মাস পড়ো 5 মাস নষ্ট করবে। 5 মাস তোমাকে অন্য কাজ শিখতে হবে, যেটা কলেজে হয়। কলেজে সেমিস্টার আনার মূল উদ্দেশ্য কি, কলেজে ছেলেমেয়েকে পড়ানো সবাই জানে, সরকার যদি মানে যে সরকার সে তো পড়াশোনা করেছে কলেজে, ও জানে যে পড়াশোনা হয় না, এটা করে বাস্তব কলেজে পড়াশোনা হয় না। ফেল করার ক্লাস 9-এ চান্সই থাকবে না। হ্যাঁ, কারা ফেল করবে, যারা বাহানাবাজি করবে, আমার তো দাদু শহীদ হয়ে গেল, আমার দাদুর কাশি হয়েছিল বলে আমি হাসিনি বলতে, তাদের জন্য কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পাস করা সহজ। শোনো শোনো, স্যাররা সহজে পাস করে দিতে পারবে, কিন্তু এখানে তোমাদের দায়িত্ব কি হবে, পড়াশোনার পাশে পাশে অন্য কিছু শেখা। কেউ আর আশা করি আমি ক্লাস 9 2025 সালের পর আমাদের লোকালে নতুন অনেক কিছু কোর্স বেরোবে, আমার এখানে না, হয়তো অন্যান্য কিছু সংস্থা এসে বার করবে, মানে যেটা আজকের দিনে দরকার আছে। কিসে 5,000 টাকায় ফ্রিতে শিখাচ্ছে, বুঝতে পারছো তো, এই বলেছি। যাই হোক, এটা হচ্ছে বিষয় কি, ভালো তো। আচ্ছা, 3-এর অঙ্কগুলো করার দরকার নেই। 3-এর অঙ্ক বলছে কাগজ কেটে যাচাই করি, কাগজ কাটতে হবে না, যাচাই করতে হবে না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, নিজেরা করবে, অঙ্কের বাড়ির কাজ দেখো। আর শুনে নাও, আগামী ক্লাসে অঙ্কে জ্যামিতি বক্স আনতেই হবে, যে জ্যামিতি বক্স আনবে না তাকে আমি বাড়ি বাড়ি দেবো, আগে বলে দিলাম। এখানে এসে পেন দাও, রবার দাও, রুল দাও, এ করা যাবে না, তাই তো দীপিকা, তুমি সব এনেছো তো, একদম। নোট মুখস্থ করে লিখবে, মানে চ্যাপ্টার অধ্যায় নোট করে মুখস্থ করে লিখবে, পরের দিন হচ্ছে এক্সাম হবে। এক্সাম হবে বলতে আমি পড়া ধরবো, লিখতে দেবো না, আগে বলে দিচ্ছি না, কত সময় নেই, পরের দিন হবে না। আচ্ছা, লিখতেও দিতে পারি অবশ্যই, আমি মুখেও ধরতে পারি, লিখতেও দিতে পারি। প্লাস হচ্ছে জ্যামিতি বক্স আনবা, যারা হচ্ছে ফাঁকিবাজ, মানে দুটো জিনিস দেখো, এটা আছে আর রেকর্ড হচ্ছে, প্রমাণ থেকে গেল আমি পড়া দিয়েছি না, বলে দাদা তুমি তো পড়া দাওনি তো। আচ্ছা, অনেকে কি হতো, আগে মুখে বলতাম লিখে নিত, বা মনে থাকতো বই দেখাতো, ওই বলে বাড়ি গিয়ে তো খুঁজে পায়নি তো, ওই তুমি পড়াই যাবে, পড়া কোথায় আমি তো জানি নেই, ওই জন্য লিখে দিচ্ছি, এবার তুই বলে এলে আয় না, তুই বুঝে নি, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আজ কার বই একটু দেখতে হবে, তোমার রোজই তোমার যদি হাতে লোকের হবে। তুমি বাচ্চাটাকে মারবা,
আরেকবার করে কি করলে যেন, আরেকবার কি করে ও আচ্ছা, সমস্যা আছে, তুমি চিন্তা করো না। এই দাঁড়া, ওর কথা শুনি আগে, আমি ওরে দেখছি। আচ্ছা, অহনা, আশিনী, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্রদীপ, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, আসিনী, দীপ, দুর্লভ, আসিনী, দীপঙ্কর, অয়ন, অর্পণ, আসিনী, দীপিকা, রিজু। আচ্ছা রিজু, কামাই করবা না, আধ ঘন্টা লেট হলে বাড়িতে ফোন করিয়ে আসবা, চেষ্টা করো লেট না করা আর কি একদম। পরীক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আর ঢুকতে দেবো না, মনে রাখবে। যদি আগে পরীক্ষা নেওয়া শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর ঢুকতে দেবো না। কিন্তু জানি না রিম্পি কি ঠিক পরীক্ষার মধ্যেই চলে আসে, এটা একটা ভালো বুঝ। হ্যাঁ, একদিন এসেছিল, বাড়ি দিয়েছিল। আচ্ছা, আজকে বই দেবে বিশ্বজিৎ, দুর্লভ তো আসেনি, দীপঙ্কর আসেনি, এই তো বই চলে এসো। আচ্ছা, পেজ নাম্বারটা বলো তো। হয় ওরকম হয়, ওটাকে বলা হচ্ছে ডুয়ার্ফিজম, মানে আমাদের শরীরে বয়স ঘটিত যে লক্ষণ, যেমন আমাদের দাড়ি গোপ গজানো, সেগুলো হরমোন নিয়ন্ত্রিত। সেই হরমোন যদি খরিতই না হয় যে দাড়ি গজাতে হবে, তাহলে আর কি করে দাড়ি গজাবে, বুঝতে পারলে? অত জানতে হবে। 200 পাতায় চলে আসো। দেখো কতগুলো ব্যবহারের জিনিসপত্র আছে। হ্যাঁ, রাসায়নিক পদার্থ কি গো 200 তাই না, অনেক কয়েক হাজার রকম। এই শোনো 26 নাম্বার কোশ্চেন টিক মারো। এই শোনো কতগুলো জিনিস, এই যে আগের দিন আমরা পলিমার পড়েছি জৈব পদার্থ, দেখো আমরা সকালবেলায় অনেক জৈব পদার্থ ব্যবহার করেছি বলেছি, যেমন হচ্ছে সকালবেলা ব্রাশ করেছো কলগেট দিয়ে, ওটা কিন্তু একটা জৈব পদার্থ। অনেকে করেনি, সেটা আলাদা বিষয়। আচ্ছা, স্নান করার সময় সাবান, শ্যাম্পু, কাপড় কাচার সময় ডিটারজেন্ট। আচ্ছা, দুর্গাপুজো আসছে, সাজুগুজু করতে হবে, তার জন্য হচ্ছে লিপস্টিক, বডি স্প্রে, পাউডার, নেল পালিশ, টিপ, তাই না? আর এবার মেয়েদের কসমেটিক জুড়লে তো সেই রাজমিস্ত্রি আর সব কুদাল টুদাল আনতে হবে, দরকার নেই আমাদের। সুতরাং অনেক কিছু আছে, যা কিছু হয় সবই কিন্তু এক একটা জৈব পদার্থ। আমি নাম জানি না, তো আমার জানা নেই। হ্যাঁ, পেট্রোলিয়াম ছিল। আচ্ছা, এই শোনো, হ্যাঁ 26 দেখাবো, 27 কত হাসার। আচ্ছা, তবে একটা প্রবলেম আছে, হয় কি, মানে যেসব মহিলাগণ অতিরিক্ত এসব জিনিসপত্র ব্যবহার করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে সমস্যা হতে পারে। যেমন দেখো অনেকে ওই সেই মেকআপ করার পর মুখে র্যাশ বেরিয়ে যায়। হ্যাঁ, তুমি মেকআপ করো, ভালো তো, নিজের শরীরের যত্ন নেওয়া ভালো, খারাপ? 27-এ চলে আসি। আচ্ছা, শুধু এইসব জিনিসপত্রের নাম, যেমন হচ্ছে দেখো জ্বর নাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, হ্যাঁ 27 দেখাও, পেন কিলার, তুলসী পাতার রস, কাঁচকলা সেদ্ধ, এসব বিভিন্ন কাজ আছে, মুখস্থ ছক। 7 নাম্বার, 7 জানি না আমি। আচ্ছা, আলুর ছোকলাটা কি জিনিস? খোসা। ও আচ্ছা, তা বলো ছোকলা। আর ভালো সুন্দর
আমি মনে করি যে আলু দিয়ে তৈরি খুব ভালো খাবার, আলুর চোখ। হ্যাঁ 31, 32, 33, 35, 36, 37, 38, দাঁড়াও তো, 41, 43, 44, 47, 48, 49, 51, 54। আচ্ছা 54 কোশ্চেনে একটা জিনিস মুখস্থ রাখতে হবে হচ্ছে, আমি বলছি পড়বা, বর্তমানে কৃষি জমিতে যথেষ্ট পরিমাণে কীটনাশক ও গবাদি পশুর রোগ নিরাময়ে অতিরিক্ত ডাইক্লোফেনাক, ঠিক এই নামটা মুখস্থ রাখতে হবে, ডাইক্লোফেনাক। এটা হচ্ছে বেদনানাশক, যেটা গরুকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, গরুর শরীরে থেকে যায়, ইনজেকশন যেভাবে হয়, শকুন মরে, শকুন খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়ে যায়। আচ্ছা এখন কেন ছাপ্পান্ন, 57, এবার বই বন্ধ করে দাও, রিপিট করে দেবো। 200 পাতা থেকে স্টার্ট, 26, 27, 31, 32, 33, 34 নেই, 34 নেই, 33 হয়ে গেছে, 35, 36, 37, 38, 41, 43, 44, 47, 48, 49, 51, 54, 56, 57। দেখো ম্যাক্সিমাম ছক আছে, এখানে শর্ট কোশ্চেন দেখছো। আচ্ছা এবার এখানে যা যা জিনিস বোঝানোর আছে বলে দিই, তাহলে হয়ে যাবে। আচ্ছা তোমাদের আগে টুকুনি হয়ে গেছে, যেমন হচ্ছে ওই যে সকল সাজগোজের প্রসাধনীর কথা বললাম সেগুলো হয়ে গেছে। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে গাজর, হলুদ, গাঁদা ফুল ইত্যাদি। দেখো ব্যাপারটা হচ্ছে গাজর, হলুদ, গাঁদা ফুল এগুলো সকলে কমলা কমলা দেখতে না, আর কমলা কমলা রাসায়নিক পদার্থটার নাম কি? ফাইটোকেমিক্যালস, তার নাম ক্যারোটিনয়েডস, তাই না? এগুলো হচ্ছে জৈব পদার্থ। কিন্তু প্লাস্টিকের বালতি যদি কমলা কালারের হয় তার মধ্যে কি ক্যারোটিনয়েড আছে? উত্তর হচ্ছে রাসায়নিক পদার্থ মেশানো আছে। আচ্ছা আমার বাড়িতে দেওয়াল ধরো রং করা হবে, দেওয়াল রং করা সঙ্গে সঙ্গে ঘর বাড়ির দরজা রং করা হয়, জানলা গ্রিল রং করা হয়, তাই না? তার মানে কি রং করার 3টে বস্তু আছে, একটা হচ্ছে ধাতু মানে লোহা হতে পারে, 2 হচ্ছে সিমেন্ট মানে দেওয়াল হতে পারে, আর 3 নম্বর হচ্ছে কাঠ। দেখা যায় কি দেওয়াল রং করার জন্য আমরা এই বাড়ি রং করার মধ্যেই আছি। তাহলে দেখা যায় কি রং করার জন্য যে পদার্থটা এখন ব্যবহার করা হয় তার কটা অংশ? উত্তর হচ্ছে 2টো। প্রথমত রঙের পরিমাণ খুব অল্প হয়, এটা ছোট বোতলে রং থাকে। আর যে বালতির মধ্যে থাকে ওর মধ্যে কিন্তু রং থাকে না, ওর মধ্যে কি থাকে? সাদা কালারের একটা অংশ, ওটার মধ্যে রংটা মিশিয়ে একটা মেশিন আছে, এখন ঘুরবার করে ঘুরিয়ে দেয়, রংটা পুরো মিশে যায়, দিয়ে কালারটা চলে আসে। আচ্ছা তো ইয়েস, এটাকে বলে, এটাকে বলে বেস, এটাকে বলে কি রঞ্জক পদার্থ। হয়ে গেল? খেলে বাঁহাতে জল শুকায় না, অনেক সময় অনেকে লুচি পরোটা খাওয়ার সুযোগ পায় শ্মশানে বন্ধু হয়ে। আচ্ছা এরপরে শোনো, তাহলে রঙের কয়টা অংশ? 2টো। একটা অংশের মধ্যে রং দ্রবীভূত হয় যাকে বলা হয় কি দ্রাবক। আচ্ছা আর এটা হচ্ছে কি রঞ্জক বা পিগমেন্ট। রঞ্জক মানে কি? যেটা দ্রবণটাকে কি রঙিন করে তোলে, তাই তো সহিষ্ণু? ফুড কালার হচ্ছে রঞ্জক। হ্যাঁ আচ্ছা এবার বলতো, এবার তাহলে এটা এবার জল কালার, জল রঙের ক্ষেত্রে দেয়াল সাধারণত জল রং দিয়েই করা হয়, দেয়াল জল রং দিয়ে রং করা হয়। কিন্তু কাঠের দরজা বা কাঠ অথবা হচ্ছে লোহা, এগুলো কিন্তু তেল রং দিয়ে রং করা হয়। তেলে বললে হবে না,
হ্যাঁ, এগুলো রঙের ধরন এই ধরনের হয়। দেখবে যে দেওয়ালে কি হয়েছে, রং সিমেন্টের মতো আটকে যায়, কিন্তু সেই সিমেন্টের মতো যদি গ্রিলে আটকে যেত, তাহলে গ্রিল তো গরমের সময় কি হয়ে যায়, দৈর্ঘ্যে বড় হয়ে যায়, শীতকালে কুচকে যায়, তখন কি হবে, রং তেলে ফেটে যাবে। বুঝতে পারছো? ওই কারণে ওখানে একটুখানি রাবারটিক কালার ব্যবহার করে, প্লাস্টিক কালার ব্যবহার করা হয়। আচ্ছা, এরও দুটো অংশ, একটা হচ্ছে কি দ্রাবক। আচ্ছা, দ্রাবক হিসেবে রঙের ক্ষেত্রে, লোহা রঙের ক্ষেত্রে দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে বেনজিন। না, বেনজিন তো জানো না, তারপিন তেল। কি ব্যবহার করা হয়? তারপিন তেল। আচ্ছা, 2 নাম্বার আরেকটা কি, যেটা তারপিন তেলের মধ্যে মেশানো হয় তার নাম কি? রঞ্জক। রঞ্জক মানে কি? রং, এক কথা। আচ্ছা, রঞ্জক কাকে বলে? যে সকল রঙিন জৈব অজৈব পদার্থ জলে বা জৈব দ্রাবক। আচ্ছা, জল মানে জল, জৈব দ্রাবক মানে হচ্ছে কেরোসিন, বেনজিন, তারপরে হচ্ছে টলু। আচ্ছা, এইসব নাম জানোই না তোমরা। ওই তারপিন তেল, তাই না? তারপরে হচ্ছে অ্যালকোহল, ওই কাঠ পালিশের সময় দেখো ব্যবহার করে, ইত্যাদি দ্রাবকে। না না, মদ ভাবলে হবে না, শুধু অ্যালকোহল অনেক গুণ আছে। আমি নিজে থেকে এই কারণে বললাম, বেশিরভাগ মানুষ অ্যালকোহল মানে মদকেই বুঝে। ঠিক আছে, না ওটা বার্নিশ দেয়, আমি যত জানি। হ্যাঁ, বার্নিশ কি তেলে গুলতে হয়, অ্যালকোহলে গুলতে হয়? হতে পারে। আচ্ছা, 37 কোশ্চেন। আধুনিক নির্মাণ শিল্পে, মানে বর্তমানে যে বিল্ডিং গুলো বানানো হচ্ছে, কি দিয়ে বানানো হচ্ছে? 3-4টে জিনিস দিয়ে, সিমেন্ট, বালি, খোয়া, আর এটা হচ্ছে কি রড, লোহার রড। ইট এখন পার্মানেন্ট নেই। শহরের দিকে বাড়িগুলো দেখবা যে ধরো 100 তলা বিল্ডিং হবে, 100 তলা বিল্ডিং পুরো পিলার দিয়ে স্ট্রাকচার তুলে নেওয়া হচ্ছে। তারপরে ভাবা হচ্ছে যে আমরা ইট দিয়ে বানাবো, নাকি সিমেন্ট ইট দিয়ে বানাবো, নাকি ফ্লাইং অ্যাসিড ইট দিয়ে বানাবো, নাকি হচ্ছে ওর নাম আছে, ওটা কি, একটা ব্লক বলে, ইপিসি ব্লক না পিভিসি না? হ্যাঁ, ওখানে ব্লক গুলো হচ্ছে বড় বড় ইট হয় সিমেন্টের মতো, একদম হালকা হালকা, ওগুলো দিয়ে করা কি হয়, নাম মনে হচ্ছে ইপিসি ব্লক না পিভিসি ব্লক তো হবে না। আচ্ছা, এসিপি ব্লক, সরি, এসিপি। হ্যাঁ, ওগুলো বড় সাইজের ইট হয়, ওর বৈশিষ্ট্য হচ্ছে ওটা হালকা হয়। দেখো, বিল্ডিং এর অসুবিধা কোথায়? বিল্ডিং এর যত হালকা হবে বিল্ডিং, তত সুবিধা, তাই তো? তবে ইটের বিল্ডিং এ কি হবে, ইট ভারী হয়ে যাবে। আচ্ছা, ওই এসিপি ব্লক বেশি জল শোষণ করে না। 2 নম্বর হচ্ছে যেহেতু মোটা হয়, তাহলে তাপ আর তড়িতের কুপরিবাহী। মনে করো আমাদের এখানে 5 ইঞ্চি গাঁথনির জায়গায় 10 ইঞ্চি গাঁথনি করলে ঘর ঠান্ডা থাকে। ওটা ওটা হয় 5 থেকে 7 ইঞ্চির বোধহয় হয়, তাই তো? 7 ইঞ্চি তুমি চেনো না আবার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ওগুলো সাইজ বড় হয়। মনে করো যে এমনি যে ইট হয় তার মনে করো 10 গুণ বেশি সাইজ, সেরপুর ওখানে হচ্ছে। হ্যাঁ, তো এটা ধরো ইট যদি 100 কোনা লাগে, তাহলে ওখানে 10টা দিয়ে কাজ করতে হবে। তো ওই জন্য বর্তমানে এসিপি ব্লক দিয়ে কাজ করা হচ্ছে। যাই হোক, ওটাই বলা হবে। এরপরে শক্ত, ইটের থেকে তুমি তুমি দাঁড়িয়ে আছো, একই রকম না। তবে তবে ভালো জিনিস কোনটা? উত্তর হচ্ছে ইট। কারণ হয়তো ইট আজকের দিনে প্রমাণিত বস্তু। আচ্ছা, সব থেকে ভালো জিনিস বলা যাবে, সব থেকে ভালো জিনিস হচ্ছে পাথর। পাথরেরও ইট পাওয়া যায়, মানে পাহাড়ি অঞ্চলে পাথরগুলোকে নিজ স্ট্রাকচারে কেটে ইটের সাইজে বানিয়ে দেয়, ওটা দিয়ে যদি বাড়ি বানানো হয়, ওটা সব থেকে ভালো। কারণ পাথর জীবনে ক্ষয়বে না। দাম তো বেশি হবে, ভালো জিনিসের ভালো দাম, পাথর মধ্যে নষ্ট হবে না। হ্যাঁ, ওটা ভূমিকম্পের মধ্যে ইটের স্ট্রাকচার একটা নির্দিষ্ট কম্পনে সহ্য, ওটা কি বলতো, বাড়ির বিল্ডিং এর স্ট্রাকচার আছে। যেমন আমাদের যে বাড়ি দিচ্ছিলাম, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে দেওয়াল স্ট্রাকচারের বাড়ি, মানে দেওয়ালের উপরে ছাদের লোড আছে। ভালো করে দেখো, যদি আমি এই দুটো খুঁটি সরিয়ে নিই, ভালো করে দেখো, 10 ইঞ্চি দেওয়াল 10 ইঞ্চি, খুঁটিগুলো 10 ইঞ্চি, তাই তো? আমি ধরো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, যদি আমি খুঁটি সরিয়ে নিই, তাহলে কিন্তু বাড়ি পড়ে যাবে, বিল্ডিং পড়ে যাবে। কারণ এটা স্ট্রাকচার, দেওয়াল স্ট্রাকচার, মানে দেওয়ালের উপরে লোড থাকে, বুঝতে পারছো? ওয়াল বিয়ারিং লোড স্ট্রাকচার। কোনগুলো?
তাহলে হয়তো কিছু, হয়তো কয়েক বছর কিছু ভূমিকম্প টম্প হলে তখন কি হবে? দোতলা না, ওটা অনেক উঁচু বাড়ি, জাপানে ম্যাক্সিমাম, আমাদের এখানে সব হয়। আচ্ছা আরেকটা, কিন্তু আজকের দিনে যে কলম তোলা বাড়িগুলো তো রিসেন্টলি হয়েছে, গাঁথা হয়ে গেছে, চলছে কাজ, সেটা তো দেখেছি আমি, পরে গাঁথবে। সেক্ষেত্রে এখন কি করছে, কলম বিয়ারিং স্ট্রাকচার, মানে কলম চারটে কলম দেওয়া আছে, কলমের উপরে লোড আছে ছাদে, তুমি দেওয়াল তুমি প্লাইবোর্ড দিয়ে বানাতে পারো, কোনো চাপ নেই। যে ভালো করে দেবে, যে কোনো অফিসে যাওয়া, বন্ধন ব্যাংক আছে, বন্ধন ব্যাংক, আমাদের বন্ধন ব্যাংকে কিছু দেওয়াই নেই, আলাদা বিষয়। অফিসে যাওয়া, দেখবে যে অফিসে দেখবে যে শুধু খুঁটিগুলো উপর থেকে নিচে নামছে, কোনো দেওয়াল নেই, দেখবে যে পার্টিশন করা হয়েছে ওই প্লাস্টিকের এক ধরনের প্লাইয়ের মধ্যে প্লাস্টিকের বোর্ড পাওয়া যায়, ওইটা আর অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে দেখবো ভালো করে, ওখানে কোনো লোডই নেই, ওটা জাস্ট ভাগ করার জন্য, অনেক ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে চুরে যায় বলে। ও না, ওদের ওদের ভূমিকম্প সহ্য করার জন্য টেকনোলজি অনেক উন্নত করতে হবে। আচ্ছা শোনো, সিমেন্টের মধ্যে কি কি উপাদান থাকে? সিমেন্টের মধ্যে সব থেকে বড় উপাদান হচ্ছে স্লাগ। স্লাগ মানে কি? স্লাগ হচ্ছে যে লোহার যে আকরিক, আচ্ছা রেলের পাতি তৈরি হয়, বা মনে করে যে গ্রিল, গ্রিল তো কোনো একটা রড কেউ না কেউ তো বানিয়েছে, তাই যে কারখানায় হয় সেখানে কি লোহাকে গলানো হয়, তারপরে নির্দিষ্ট পাত্রের মধ্যে ঢালা হয় আর প্রসেস করা হয়, তারপরে লাল হয়ে যায়। দেখো যে লোহা গরম করার পর তার উপরে দেখো দুধ গরম পর, আমাকে বলতে দাও, উচ্চ তাপ, তুমি বাড়িতে বানাতে পারবো না, সেটা ফ্যাক্টরি আছে, হয়। ও হ্যাঁ হ্যাঁ, না লোহার থেকে শক্ত বস্তু পৃথিবীতে আছে। যাই হোক, আলোচনায় আসি এরপরে। হ্যাঁ হ্যাঁ, সময় হতে বেশি, এই চুপ চুপ থেকে যাও, ওটা বলছিল। তার ব্যাপার হচ্ছে যে লোহার কারখানায় ওই লোহা গরমের পরে যে উপরে যে নোংরা বস্তুগুলো ওঠে, ওটাকে বলে স্লাগ। ওই স্লাগ সিমেন্টের মধ্যে মেশানো হয়। 2 নম্বরে ক্যালসিয়াম মেশানো হয় প্রচুর পরিমাণে, আর চুনা পাথর মেশানো। আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে যে গরুর খাওয়ার গামলা, এই বলো, গরু যে গামলায় খাবার খায়, সে গামলা কি দিয়ে তৈরি হতে পারে? মাটি দিয়ে হতে পারে, সিমেন্ট খোয়া বালি দিয়ে হতে পারে, আর স্টিল দিয়ে তৈরি হতে পারে, তাই তো, স্টিলের হতে পারে। আচ্ছা এরপরে স্বর্ণদীপ বলবে কাঁচ কোন কোন কাজে ব্যবহৃত হয়? বোতল বানাতে। তুমি একটা কাঁচের ব্যবহার বলো। ঘরের জানলা। ও বলছে তো, তুমি চিন্তা করো, তুমি একটা বলে নাও আগে, বলো একটা। ও বলেছে, তুমি বলো অন্য কিছু। মানে কাচের, ওটা হচ্ছে ও গ্লাস আর বোতল ও বলে দিয়ে। আচ্ছা তুমি বলো। কোশ্চেন কিন্তু একে করেছি, বাকিটা উত্তর দেবো না। গ্লাস, কাঁচ দিয়ে কি তৈরি করা হয়? মনে রাখো। আচ্ছা বলো তো, কি বললো, কি বললো, কি বললো, সে পরে আসছে, বলো। আয়না। আচ্ছা তুমি বলো। কাচের ফুলদানি। আর তুমি বলো। মোবাইলে গরিলা গ্লাস না, মোবাইলের ডিসপ্লে পুরো কাঁচটা তৈরি। আচ্ছা ওটা বাদ দাও। আচ্ছা সব থেকে বড় ব্যবহার আজকের দিনে যেগুলো বলেছে সবকটা, আজকের দিনে দেখবা যে, এই কথা বলো না, কথা বলো না, অবশ্যই মানছি। আচ্ছা ঠিক আছে, ব্যালকনির কাছে, তাই তো স্যার? হ্যাঁ আমি বুঝতেই পারবো না। আচ্ছা এরপরে শোনো, এই জিনিসগুলো বুঝতে পারলো। এরপরে
যেগুলো একটু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সেগুলো বলি। 1 নম্বর বিষয় হচ্ছে কি চশমা, লেন্স। 2 নম্বর আতস কাজ। 3 নম্বর শোনো, যত রাজ্যে ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরিতে যত যন্ত্রপাতি হয়, যেহেতু কেমিক্যালে রিয়াকশন করাতে হয়, সেহেতু ওগুলো সবগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয়। কারণ কাঁচ সাধারণ এবং উচ্চ তাপমাত্রায় কোনো কেমিক্যালের সঙ্গে রিয়াকশন করে না। হ্যাঁ, এরপরে আচ্ছা ঠিক আছে, এরপরে কাঁচ হচ্ছে বালি দিয়ে তৈরি করা হয়। বালি দিয়ে কাজ তৈরি, শুধু বালি। হ্যাঁ, আর অন্য পদ্ধতি। আচ্ছা, এবার হচ্ছে 9000 ডিগ্রি সেলসিয়াস কম করে। আচ্ছা, এরপরে কতগুলো পদার্থ বলো? সোম বলবে। মনে করো আজকে একটা মানুষ কলা খেলো, কলার খোসাটা মাটিতে ফেলে দিল, 4 মাস পরে ওখানে খোসা থাকবে কি থাকবে না? কিন্তু মনে করো আজকে একটা ছেলে খেলনা কলা কিনে আনলো প্লাস্টিকের, সেটা এক জায়গায় ফেলে দিল, 4 বছর পরে ওখানে থাকবে কি থাকবে না? মিশবে না। ঠিক, তাহলে প্রথম যে পদার্থ যেহেতু জৈব পদার্থ ছিল, তাই মাটির মধ্যে মিশে গেছিল, তাই এটাকে কি বলবো? জৈব ভঙ্গুর। পিছিয়ে পিছিয়ে বস, তাতে চুরি যাতে তুমি চলে যেতে পারো, বসে থেকে লাভ নেই, চলে যাও। যদি বুঝতে না ইচ্ছে করে চলে যাও, এখানে তুমি বসে আছো কেন? পড়া দাম লাগিয়ে দিয়েছি, তাই না? কোনো অর্থ নেই, বুঝে থাকো। আচ্ছা, এরপরে আর জৈব অভঙ্গুর মানে কি? যেগুলো মাটিতে মিশে যায় না। সহিষ্ণু বলবেন কোন একটা পদার্থ মাটিতে মিশে যাওয়ার পদ্ধতি কি? ওই যে কলার খোসা মাটিতে পড়লো, মেশার পদ্ধতি কি? ভাঙবে কি করে? জানো তো, বলো। ঠিক, একদম অণুজীবরা বাসা বেঁধে ওটাকে পচিয়ে দেবে। আচ্ছা, এরপরে চলে এসেছে যে হ্যাঁ, স্কুল থেকে কোন কোন বর্জ্য পদার্থ? কাগজ, পেন, প্লাস্টিক, বোতল, ব্যাগ ইত্যাদি। আচ্ছা, এরপরে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক আর ছত্রনাশক। আচ্ছা, তুমি বলো কৃষি কাজে ব্যবহৃত একটা সংশ্লেষিত পদার্থের নাম। সারের নাম বলতে হবে। ডিডি সার, কীটনাশক। তুমি একটা কথা সায়ন বলো, একটা জৈব সারের নাম বলো। কম্পোস্ট সার, গোবর সার। আচ্ছা, একটা জীবাণু ঘটিত সারের নাম বলো। ওকে আমি কোশ্চেন করেছি, তুমি কোশ্চেন করবো না, আগে উত্তর দেবে। জীবাণু ঘটিত সারের নাম মানে কিছু জীবাণু আছে যেটা গাছেদের মধ্যে এমনি খাদ্য উপাদান যোগায়, সার জুগিয়ে দেয়। গোবর জীব কবে থেকে? গোবর জীব কবে থেকে এলো? তুমি বলো। গাছ আছে, ঠিক। গাছের নাম কে পারবে? ধান খেতে কোন গাছ ব্যবহার করা হয়? অ্যাজোলা, অ্যাজোলা। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, পাটকারি গাছ দেখেছো তো, ওরকম ধনচে গাছ। হ্যাঁ, সবুজ সার। আচ্ছা, এবার শোনো, ধনচে গাছ, ভালো কথা, ঠিকই বলেছো। ধনচে গাছ কোন প্রজাতির গাছ? ধনচে গাছ হচ্ছে বকুনা। দাঁড়াও, এটুকু ধরো। উত্তর হচ্ছে কি সিম্বি গোত্রীয় গাছ, যেমন হচ্ছে যেমন ডাল জাতীয় গাছ আর কি, বিরুৎ না। তাহলে কি ডাল জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে কি জন্মায়? অর্বুদ জন্মায়। অর্বুদ জন্ম, অর্বুদে কি থাকে? কোন ব্যাকটেরিয়া থাকে? মটর গাছের মূলে রাইজোবিয়াম। রাইজোবিয়াম একটা জীব যে কিনা উদ্ভিদের পুষ্টি যোগাতে সাহায্য করে, ঠিক। আচ্ছা, এরপরে এখন বোঝা যায় অতিরিক্ত পরিমাণে যদি আমরা ডিডিটি বা রাসায়নিক সার ব্যবহার করি, রাইজোবিয়াম কি হয়ে যায়? মারা যায়। আচ্ছা, শীতকালে ডিসেম্বর মাসের একটা প্রজেক্ট থাকলো তোমাদের সকলের, মানে সকলের বলতে কি, শীতকালে তো ডিসেম্বর মাসে ঘুরেই বেড়াবা, মাঠে ঘাটে যদি ঘুরতে যাও, যদি কোথাও থেকে ডাল চাষ হয়েছে, শিকড় সময় তুলে নিয়ে আসবে, শিকড় সময় তুলবে, একটা গাছ তুলবা, যখন লোক থাকলে পিঠে
তুলবা, তুলে দেখবে যে অর্বুদ হয়েছে। যদি অর্বুদ হয় তাহলে তুলে নিয়ে চলে যাবে, অর্বুদ না হলে আবার পুঁতে দেবে। অর্বুদ হয়েছে দেখবে মূলের মধ্যে দেখবে যে লম্বা লম্বা মোটা মোটা কিছু বেরিয়েছে। কলাটা এখন লাগিয়েছে, যখন উঠবে তার আগে। ওটা আমার কাছে নিয়ে আসবে, আমি চুবিয়ে রাখবো ফরমালিনে, যাতে ওটা অনেক দিন থেকে আর কি। ও আসাম থেকে নিয়ে আসবে, পাটকাঠির মতো, পাটকাঠি। তবে পাটকাঠি থেকে অনেক লম্বা হয়। পাটকাঠি গাছ দেখেছো? আসামে সবকিছু চাষ, এই কার বই আজকে দীপন করে দেবো। আর এই শোনো, আজকের মতো ছুটি, তোমরা বাড়ি যেতে পারো। আসামে মেনলি চা করে নিয়ে চলে দেখি দেখি দেখি। এ তো সেই কঞ্চি, খুবই কাঁচা কঞ্চি।